আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় অর্থাৎ জীবন বীমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে মূলত আমরা জীবন বীমা কি, জীবন বীমার বিভিন্ন বেজের উপর ভিত্তি করে জীবন বীমাকে আমরা কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি সেগুলো আলোচনা এবং পাশাপাশি প্রিমিয়াম কি, প্রিমিয়াম নির্ধারণে কি কি বিষয় বিবেচ্য বিষয় রয়েছে এবং আমরা মৃত্যুহার পঞ্জি টেবিল কি এবং মৃত্যুহার কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের আশা করি আজকের ক্লাসের মাধ্যমে যে টপিকগুলোর কথা আমি বললাম এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এই টপিকগুলো ক্লিয়ার করার পাশাপাশি আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ জীবন বীমা চ্যাপ্টারের 20টি এমসিকিউ সলভ করব এবং তোমাদের একটি সৃজনশীল দেখিয়ে দিব যেন তোমরা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে এমসিকিউ এবং সৃজনশীলে সর্বোচ্চ মার্কস অ্যাচিভ করতে পারবা সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এছাড়াও ক্লাসের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে সেই বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে রয়েছে দেখো জীবন বীমা। জীবন বীমার সংজ্ঞা আসলে কি, জীবন বীমা আসলে কাকে ঘিরে আবর্তিত হয়? জীবন বীমার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। জীবন বীমার মূল বিষয়বস্তু কি? মানুষের জীবন। তাহলে জীবন বীমার মূল বিষয়বস্তু কি? মানুষের জীবন। জীবন বীমার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। তাহলে জীবন বীমার মূল বিষয়বস্তু মানুষের জীবন, মানুষের জীবনকে কেন্দ্র করে এই বীমার যাবতীয় কার্যক্রম। এখন জীবন বীমার চুক্তিতে দুটি পক্ষ জড়িত থাকে। দেখো, অন্যান্য বীমার ক্ষেত্রে বা আমরা যখন বীমা সম্পর্কে মৌলিক ধারণা পড়েছি তখন বলেছিলাম যে বীমার ক্ষেত্রে একাধিক পক্ষ থাকে। এখন একাধিক পক্ষ হতে পারে দুইটা, যখন দ্বৈত বীমা করা হয় তখন সেই দুইটা আবার তিনটা হয়ে যেতে পারে, চারটা হয়ে যেতে পারে, পাঁচটা হয়ে যেতে পারে। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে যেহেতু দ্বৈত বীমার কোনো সুযোগ নেই, এই জীবন বীমার ক্ষেত্রে কোন বীমার কোনো সুযোগ নেই? দ্বৈত বীমা করার কোনো সুযোগ নেই। দ্বৈত বীমা করার কোনো সুযোগ নেই। দ্বৈত বীমা করার কোনো সুযোগ নেই। দ্বৈত বীমার সুযোগ নেই। দ্বৈত বীমার যেহেতু সুযোগ নেই এজন্য কি করতে হবে? এই দ্বৈত বীমার ক্ষেত্রে, এই জীবন বীমার ক্ষেত্রে সর্বোচ্চ পক্ষ হতে পারে দুইটি। সর্বোচ্চ পক্ষ হতে পারে কয়টি? দুইটি। মনে রাখতে হবে জীবন বীমার ক্ষেত্রে সর্বোচ্চ পক্ষ হতে পারে দুইটি, কিন্তু অন্যান্য বীমার ক্ষেত্রে একাধিক, যেটা 2, 3, 4, 5 হতে পারে যেহেতু দ্বৈত বীমা করা যায়। এখানে পক্ষ দুইটা বলছি, একটা হচ্ছে বীমাকারী আর একটা হচ্ছে বীমা গ্রহীতা। জীবনের কিছু হোক বা না হোক নির্দিষ্ট সময় পর পর বীমাকারী টাকা ফেরত দেয়। জীবনের মূল্য প্রদান করা যায় না, এজন্য জীবন বীমা কেবল আর্থিক ঝুঁকি মোকাবেলার বীমা। তাহলে জীবন বীমাকে আমরা যেমন বীমাকে বলে থাকি ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবন বীমাকে আমরা কি বলতে পারবো না? ক্ষতিপূরণের চুক্তি বলতে পারবো না। বীমাকে আমরা ক্ষতিপূরণের চুক্তি বললেও জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়। ক্ষতিপূরণের চুক্তি নয়। তাহলে জীবন বীমা কোন ধরনের চুক্তি নয়? ক্ষতিপূরণের চুক্তি নয়, বরং এটি হচ্ছে একটি কি? আর্থিক নিশ্চয়তা প্রদানের চুক্তি বা আর্থিক ঝুঁকি মোকাবেলার চুক্তি। আর্থিক ঝুঁকি মোকাবেলার জন্য যে বীমা করা হয় সেটি মূলত জীবন বীমা। এরপর দেখো, তাই একে নিশ্চয়তার চুক্তিও বলা হয়। জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি। জীবন বীমাকে কি বলা হয়? আর্থিক ক্ষতিপূরণের চুক্তি না বলে আমরা বলি হচ্ছে নিশ্চয়তার চুক্তি, আর্থিক নিশ্চয়তার চুক্তি। কারণ জীবনকে আমরা কোনো কিছু দ্বারাই রিপ্লেস করতে পারি না। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে জীবন বীমাকে কেন নিশ্চয়তার চুক্তি বলা হয় বা জীবন বীমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, ব্যাখ্যা করো। তো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, তখন তোমাদেরকে এই বিষয়টা লিখতে হবে। এরপরে দেখো, লাইফ ইন্স্যুরেন্স ইজ এ রেইনবো ইন এ ক্লাউডি স্কাই, বা জীবন বীমা হলো মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর মতো। এরকম উক্তি দিয়ে অনেক সময় তোমাদের এমসিকিউ আসতে পারে। এই উক্তিটি করেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে এই যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছে জীবন বীমা হলো মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর মতো, বা লাইফ ইন্স্যুরেন্স ইজ এ রেইনবো ইন এ ক্লাউডি স্কাই। তাহলে আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই, যেখানে রয়েছে জীবন বীমার শ্রেণী বিভাগ। কি রয়েছে? জীবন বীমার শ্রেণী বিভাগ। তো জীবন বীমার শ্রেণী বিভাগে কি আসতেছে দেখো, জীবন বীমাকে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে একাধিক ভাগে ভাগ করতে পারি। এখানে রয়েছে দেখো মেয়াদের ভিত্তিতে, প্রথম যেটি রয়েছে এটা দেখতে পাচ্ছ মেয়াদের ভিত্তিতে। এরপর দেখছো মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে। এরকম বিভিন্ন বেজ রয়েছে যার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? জীবন বীমাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। তো মেয়াদের ভিত্তিতে দেখতে পাচ্ছি আমরা তিনটা শ্রেণী। একটা হচ্ছে মেয়াদি বীমাপত্র, একটি আজীবন বীমাপত্র এবং আরেকটি হচ্ছে সাময়িক বীমাপত্র। এরপর যদি আমরা মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি মুনাফা সহ আর একটি হচ্ছে মুনাফা বিহীন বীমাপত্র। যখন আমরা বীমা দাবি পরিশোধের ভিত্তিতে
ভাগ করব তখন আমরা পাচ্ছি এককালীন বিমাপত্র এবং বৃত্তি বিমাপত্র। এবং যখন আমরা প্রিমিয়াম পরিশোধের পদ্ধতির উপর ভিত্তি করে বিমাকে শ্রেণীবিভাগ করতে যাব তখন আমরা পাচ্ছি একক কিস্তি বিমাপত্র এবং আরেকটি হচ্ছে সমকিস্তি বিমাপত্র। আর বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি তখন আমরা পাবো একক জীবন বিমাপত্র এবং আরেকটি হচ্ছে বহু জীবন বিমাপত্র। এখন এই যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ছকে কী কী ভাগে কিসের উপর ভিত্তি করে আমরা বেচ করে ভাগ করছি সেই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এজন্য একটি ছকেই আমি পুরো বিষয়টা উপস্থাপন চেষ্টা করেছি। এখন আমরা প্রত্যেকটা বেস ধরে ধরো মেয়াদের ভিত্তিতে, মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত আলোচনা করব এবং সেখানেও তোমাদের এই শ্রেণী বিভাগটা আমি দিয়ে দিয়েছি স্লাইডে, যেন তোমরা সেই বিষয়গুলো পড়ার সাথে সাথে মনে রাখতে পারো যে কোনটার সাথে কোন শ্রেণী বিভাগ বা কোনটার সাথে কোন ভিত্তি জড়িত। তো আমরা একটু সেখানে চলে যাই। দেখো, প্রথমে আমরা মেয়াদের ভিত্তিতে ভাগ করেছি। প্রথমে আমরা কিসের ভিত্তিতে ভাগ করেছি? মেয়াদের ভিত্তিতে। তো মেয়াদের ভিত্তিতে আমরা 3 প্রকার দেখেছি, একটি হচ্ছে মেয়াদি, একটি আজীবন এবং সাময়িক বিমাপত্র। তো প্রথমেই আমরা আলোচনা করে নিব মেয়াদি বিমাপত্র। কোন বিমাপত্র আলোচনা করব? মেয়াদি বিমাপত্র। তো মেয়াদি বিমাপত্রকে আমরা আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ মেয়াদি। এই যে মেয়াদি বিমাপত্র আমরা পড়ছি, এই মেয়াদি বিমাপত্রকে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ মেয়াদি বিমাপত্র, বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। তো আমরা প্রথমে সাধারণ মেয়াদি বিমাপত্রটা একটু জেনে নিই। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে দেখো, নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে, অথবা উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদ পরে তাকে বিমাকৃত অর্থ প্রদান করা হয়। একাধারে বিনিয়োগ অন্যদিকে প্রতিরক্ষার সুবিধা পাওয়া যায়। তাহলে দেখো, সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে কোনটি ঘটছে? যিনি বিমা গ্রহীতা আছেন তিনি তো প্রিমিয়াম প্রদান করবেন এবং পাশাপাশি কি হবে? পাশাপাশি তিনি যদি মারা যান ওই বিমা পরিশোধের মধ্যবর্তী কোনো সময় তার মনোনীত ব্যক্তি বিমার টাকা পাবেন, এবং যদি তিনি মারা না যান তাহলে মেয়াদ শেষে তিনিই পাবেন। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যেহেতু সুবিধাটা বেশি, এজন্য হচ্ছে এটার ক্ষেত্রে প্রিমিয়ামটাও বেশি হয়। এই বিমার ক্ষেত্রে কি হয়? প্রিমিয়ামটাও বেশি হয়। এরপর দেখো বিশুদ্ধ মেয়াদি। এরপর যেটা দেখছি এটি হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র বা পিওর এন্ডোমেন্ট পলিসি। যে বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বিমাপত্র খোলা হয় এবং মেয়াদ উত্তীর্ণ হলেই শুধুমাত্র বিমা গ্রহীতা বিমা দাবির অর্থ লাভ করে, তাকে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র বলে। এর মধ্যে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায় তবে বিমা গ্রহীতা বা তার উত্তরাধিকারী কোনো অর্থ পায় না। তাহলে বিশুদ্ধ বা পিওর এন্ডোমেন্ট পলিসির ক্ষেত্রে কি হচ্ছে? আগেরটাই সাধারণের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি মারা গেলে মনোনীত ব্যক্তি পাবেন, মারা না গেলে কি হবে? মারা না গেলে হচ্ছে তিনি নিজেই পাবেন। কিন্তু বিশুদ্ধর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি যদি বিমা পরিশোধের মধ্যবর্তী সময় বা যে কোনো সময় মারা যান তিনিও পাবেন না, তার উত্তরাধিকারও পাবেন না। শুধুমাত্র যিনি বিমা করেছেন তিনি যদি পুরো মেয়াদটা শেষ করতে পারে সেক্ষেত্রে তিনি মাত্র বিমার টাকা পাবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের মূল কথা। এরপরে আমরা গতে যদি যাই, অর্থাৎ এখনো আমরা মেয়াদি বিমাপত্রের মধ্যেই রয়েছি। মেয়াদি বিমাপত্রকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি, যার দুটি আমরা পড়লাম, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে বিশুদ্ধ। এখন গতে যদি যাই আমরা যৌথ জীবন মেয়াদি বিমাপত্র। বিমাপত্র এটিকে কি বলা হচ্ছে? দেখো, এই বিমাপত্রের আওতায় 2 বা ততোধিক জীবনের উপর একত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বিমা পলিসি খোলা হয়, তা এজন্য একে কি বলা হয়? যৌথ মেয়াদি। অর্থাৎ একের অধিক ব্যক্তি মিলে যদি কোনো মেয়াদি বিমাপত্র খোলে সেটিকে আমরা বলছি যৌথ জীবন মেয়াদি বিমাপত্র। এরপর হচ্ছে শিক্ষাবৃত্তি বিমাপত্র। নির্দিষ্ট মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি বিমাপত্র বিমা কিস্তির অর্থ প্রদান করতে থাকে এবং মেয়াদ শেষে আবার বিমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত ওই বিমাপত্রে উল্লিখিত পোষ্য সন্তানকে বা শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় পরে বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে। তাহলে শিক্ষা বিমাপত্রের ক্ষেত্রে কোনটি ঘটছে? একটি নির্দিষ্ট মেয়াদ, ধরো আজ থেকে ধরো 10 বছরের জন্য একটা সমপরিমাণ কিস্তি হচ্ছে যিনি বিমা গ্রহীতা আছে তিনি দিবেন, এবং সেই টাইম পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেখান থেকে আবার বিমাকারী যে কোম্পানি আছে সে তার সন্তানকে বা তাকে নিজেকে কি করবে? শিক্ষার মান উন্নয়নে, শিক্ষার ক্ষেত্রে ওই যে সমকিস্তি আকারে প্রিমিয়াম সহ আমাদেরকে দিতে থাকবে বা লাভ সহ দিতে থাকবে। তো এটি হচ্ছে শিক্ষাবৃত্তি বিমাপত্র। এরপর বলছে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমাপত্র। এরপরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমাপত্র। এসব ক্ষেত্রে কি থাকে? একাধিক উদ্দেশ্য থাকে, শুধু একটি উদ্দেশ্য করা হয় না। জীবনের বহুমুখী প্রয়োজন থেকেই বিভিন্ন জীবনের বহুমুখী প্রয়োজন একই বিমাপত্রের আওতায় পূরণের ব্যবস্থা রাখা হলে তাকে আমরা বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমাপত্র বলে থাকি। মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থ, বেকারত্ব, সন্তানদের লেখাপড়া, মেয়েদের বিবাহ ইত্যাদি একাধিক বিষয়ে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা এরূপ বিমাপত্রে প্রদান করা হয়ে থাকে। তাহলে দেখো,
যখন আমরা শুধু শিক্ষার জন্য করব তখন আমরা বলছি শিক্ষাবৃত্তি বিমাপত্র, কিন্তু যখন মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা, শিক্ষা বা যে কোনো অনেকগুলো বিষয় একসাথে মিলে আমরা বিমা করব তখন আমরা বলছি বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমাপত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের মেয়াদের ভিত্তিতে যে আমরা শ্রেণীবিভাগ করেছিলাম তার হচ্ছে প্রথমটি, অর্থাৎ মেয়াদি বিমাপত্র। এরপরে আমরা চলে যাব আজীবন মেয়াদি। এরপরে আমরা কোনটায় যাব? আজীবন মেয়াদি। মেয়াদের ভিত্তিতে যে দ্বিতীয় নম্বরটা রয়েছে অর্থাৎ আজীবন বিমাপত্রে যাব। আজীবন বিমাপত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটি শ্রেণীতে ভাগ করেছি। একটি হচ্ছে একক কিস্তি সম্পন্ন, আরেকটি হচ্ছে অবিরাম কিস্তি সম্পন্ন, এবং 3 নম্বরে যেটি সেটা হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন। তাহলে একক কিস্তি সম্পন্ন বিমার ক্ষেত্রে কি হয়? আমরা কিস্তি বা প্রিমিয়ামের টাকা একবার মাত্র প্রদান করি। তো দেখো কি বলছে, যে আজীবন বিমাপত্রের ক্ষেত্রে একবারই মাত্র কি করা হচ্ছে? একবারই মাত্র বিমা কিস্তির অর্থ পরিশোধ করা হয়, এবং বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বিমা দাবির অর্থ প্রাপ্ত হয়, তাকে একক কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কিস্তি প্রদান করা হবে একবারই, এবং তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি প্রিমিয়াম সহ টাকা পাবেন। এরপর দেখো খতে যদি যাই আমরা, অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র। তাহলে অবিরাম মানে কি? অবিরাম মানে যেটি চলতে থাকবে, যেটি কি হবে? চলতে থাকবে। তাহলে এখানে দেখো, যে বিমাপত্রের বেলায় বিমাকৃত ব্যক্তি যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদান করে, এবং তার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বিমা দাবির অর্থ প্রাপ্ত হয়, তাকে আমরা অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র বলে থাকি। তাহলে এই লেখা থেকে আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে যিনি বিমা গ্রহীতা আছেন তিনি তার মৃত্যু পর্যন্ত অর্থ প্রদান করতে থাকবে, এবং তিনি মারা গেলে কি হবে? তার যে পোষ্য বা সন্তানরা রয়েছে তারা হচ্ছে, বা উত্তরাধিকারী যারা রয়েছে তারা হচ্ছে বিমাপত্রের যে দাবি রয়েছে সেটি পাবেন। তারপরে বলছে যে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র। তো আমরা দ্বিতীয়টাই দেখেছি যে তার মৃত্যু পর্যন্ত অবিরাম চলতে থাকবে, কিন্তু তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে? একটা নির্দিষ্ট সীমা থাকবে যে পর্যন্ত তাকে প্রদান করতে হবে। বলছে যে এ ধরনের বিমাপত্রে বিমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমার কিস্তির বা প্রিমিয়াম বিমাকারীকে প্রদান করতে হয়। নির্দিষ্ট সময়ের পর বিমা গ্রহীতা জীবিত থাকলেও তাকে আর কোনো কিস্তি জমা দিতে হয় না। ধরো যিনি বিমা গ্রহীতা রয়েছেন তিনি 5 বছর পর্যন্ত, তিনি ধরো আজকে থেকে 5 বছর পর্যন্ত কিস্তি প্রদান করলেন, এরপরে তিনি আরও 5 বছর বেঁচে থাকলেন। তো সেই 5 বছর বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কিস্তি প্রদান করতে হবে না। তারপর তিনি যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা সেই অর্থ পাবেন। তো এটি হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন। এটি ছিল আমাদের দ্বিতীয় যে পয়েন্ট, আজীবন বিমাপত্রের 3টি শ্রেণীবিভাগ। এরপর আমরা চলে যাব সাময়িক বিমাপত্রে। কোন বিমাপত্রে যাব? সাময়িক বিমাপত্রে। তো সাময়িকের ক্ষেত্রে দেখো আমরা কি ভাগে ভাগ করেছি। সাময়িকের ক্ষেত্রে আমরা ভাগ করেছি 2 ভাগে। একটি হচ্ছে স্বল্পকালীন, আরেকটি হচ্ছে নবায়নযোগ্য। একটি হচ্ছে স্বল্পকালীন, আরেকটি হচ্ছে নবায়নযোগ্য। তো বলছে সাময়িক বিমাপত্র সাধারণত স্বল্প মেয়াদী হয়। এ ধরনের বিমাপত্রের মেয়াদ সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হতে পারে। তাহলে সাময়িক বিমাপত্র কত দিনের হতে পারে? 3 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সময়ের জন্য হতে পারে। তাহলে সাময়িক বিমাপত্রের মেয়াদকাল যদি আসে তাহলে তোমাদেরকে লিখতে হবে 3 মাস থেকে 5 বছর। তাহলে স্বল্পকালীন সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? একটু দেখো, স্বল্পকালীনের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এই ধরনের বিমাপত্র সাধারণত 2 বছরের জন্য ইস্যু করা হয়। কয় বছরের জন্য? 2 বছরের জন্য ইস্যু করা হয়। এ ধরনের বিমাপত্র একক কিস্তি সম্পন্ন বিমাগ্রহীতাকে তার নিজ খরচে ডাক্তারি রিপোর্ট সংগ্রহ করে তার বিমাকারীকে দেখাতে হয়। তাহলে আমরা জীবন বিমার ক্ষেত্রে বা হচ্ছে সাময়িক বিমার ক্ষেত্রে আরও একটি বিষয় দেখলাম, যেটি হচ্ছে ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষা কেন করা হয়? যে তার আসলে শারীরিক অবস্থা কেমন, কোনো জটিল রোগ আছে কিনা, এই ধরনের যে রিপোর্ট সেটিকে আমরা ডাক্তারি রিপোর্ট বলছি। তো এই রিপোর্টের মাধ্যমে আসলে যিনি বিমাকারী আছে তিনি বিমা চুক্তিবদ্ধ হবেন কিনা এটা নির্ণয় করা হয়, বা তিনি এটা বুঝে দেখেন যে তার আসলে শারীরিক অবস্থা যদি অত্যন্ত খারাপ হয় যে তিনি আগামী 2 মাসের মধ্যে মারা যাবে, বা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যাবে এটা তো আমরা বলতে পারি না। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তিনি সাধারণত বিমা চুক্তিতে রাজি হবে না। এই জন্য আমাদের ডাক্তারি পরীক্ষা করতে হয়, এবং এই ডাক্তারি পরীক্ষার খরচ কে দিবে? যিনি বিমা গ্রহীতা আছে তাকেই দিতে হবে। এরপর দেখো নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র। এই জাতীয় বিমাপত্রে সাধারণত ডাক্তারি পরীক্ষা ছাড়াই নবায়ন করে নেওয়ার সুযোগ থাকে। বয়স দৃষ্টে প্রিমিয়ামের পরিমাণ পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন পড়ে। বিমা গ্রহীতার বয়স 55 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যতবার খুশি এরূপ বিমাপত্র নবায়ন করে নেওয়া যায়। যেসব ব্যক্তির স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা থাকে সেসব ব্যক্তির জন্য এই বিমাপত্রটি উত্তম। তাহলে এই ধরনের দেখো সাময়িক বিমাপত্রে আমরা বলছি যে মেয়াদ অত্যন্ত কম, তো সেটা যদি নবায়নযোগ্য হয়, ধরো 1 বছরের জন্য করলো, আবার 1 বছর পর আবার পুনরায় প্রিমিয়ামের মাধ্যমে আবার সেটা আরও 1 বছরের জন্য নবায়ন করলো। তো এটা করলে হবে কি, প্রিমিয়ামটাও একসাথে বেশি দেওয়া লাগে না, আর শারীরিক যেহেতু অবনতি হচ্ছে সেক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ কম হলে যিনি বিমা গ্রহীতা আছে তার জন্য সেটি কি হয়? উত্তম হয়। তো এটা ছিল আমাদের সাময়িক বিমাপত্রের আলোচনা। আমরা
পরবর্তী আমরা এতক্ষণ ধরে মেয়াদি বিমাপত্রের বা মেয়াদের ভিত্তিতে যে তিনটি শ্রেণী ছিল, মেয়াদি বিমাপত্র, আজীবন এবং হচ্ছে সাময়িক, এই তিনটি আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী যে শ্রেণী বিভাগ রয়েছে সেটাতে চলে যাব। এর পরের শ্রেণী বিভাগে আমরা দেখেছি প্রিমিয়াম পরিশোধের উপর ভিত্তি করে। কিসের উপর? প্রিমিয়াম পরিশোধ পদ্ধতির উপর ভিত্তি করে। প্রিমিয়াম পরিশোধ পদ্ধতির উপর ভিত্তি করে। তো প্রিমিয়াম পরিশোধ পদ্ধতির উপর ভিত্তি করে আমরা প্রথমে একসাথে একটা ছক দেওয়া ছিল, সেখানে দেখেছি হচ্ছে একটি একক কিস্তি আর একটি হচ্ছে সমকিস্তি। তো একক কিস্তি বিমাপত্রের ক্ষেত্রে কোনটি হচ্ছে? দেখো, একক কিস্তিতে বিমা গ্রহীতা পুরো প্রিমিয়াম বা সেলামি বিমাকারীকে প্রদান করে অপেক্ষিত কম সময়ের জন্য এ ধরনের বিমাপত্র ইস্যু করা হয়। তাহলে একক কিস্তি মানে কি? একসাথে সম্পূর্ণ কিস্তি আমাদেরকে প্রদান করতে হবে। এরপর দেখো, সমকিস্তির ক্ষেত্রে কি হয়? এক কিস্তিতে পুরো অর্থ বা প্রিমিয়াম না দিয়ে আমরা কি করি? ওই প্রিমিয়ামকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি এবং স্বল্প স্বল্প করে দিতে থাকি, যেটাকে আমরা সমকিস্তি বা অনেক সময় অ্যানুইটি বলে থাকি। তো বিমা গ্রহীতা প্রিমিয়ামের টাকা অনেকগুলো সমপরিমাণ টাকার কিস্তির মাধ্যমে পরিশোধ করে। সাধারণত মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে এরূপ বিমাপত্রের প্রচলন সর্বাধিক। তাহলে সমকিস্তি বিমাপত্র কোন বিমার ক্ষেত্রে বেশি প্রচলিত? সেটি হচ্ছে আমাদের মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে, মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে। এরপরে আমাদের পরবর্তী যে ভিত্তি রয়েছে সেটি হচ্ছে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে। মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, একটি হচ্ছে মুনাফা সহ আর একটি হচ্ছে মুনাফা বিহীন। তাহলে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি দুইটি শ্রেণীতে, একটি হচ্ছে মুনাফা সহ বিমাপত্র আর একটি হচ্ছে মুনাফা বিহীন বিমাপত্র। তো মুনাফা সহ বিমাপত্রের ক্ষেত্রে কোনটি ঘটছে? দেখো, বিমা কোম্পানি দাবি পরিশোধের সময় শুধুমাত্র বিমাকৃত অর্থ প্রদান না করে প্রতি বছরে তার অর্জিত মুনাফার একটা অংশ বোনাস হিসেবে বিমাকৃত অঙ্কের সাথে বা প্রদত্ত প্রিমিয়ামের সাথে যোগ করে প্রদান করে। তাহলে মুনাফা সহর ক্ষেত্রে কি করে? শুধুমাত্র বিমা দাবির যে অর্থ রয়েছে সেটি প্রদান করে না, শুধুমাত্র দেখো বিমাকৃত বা বিমা দাবির যে অর্থ রয়েছে সেটির পাশাপাশি কি করে? সেটির পাশাপাশি বোনাস হিসেবে মুনাফা যোগ করে দেয়, মুনাফা বা লাভ যোগ করে দেয়, মুনাফা বা লাভ যোগ করে বিমা গ্রহীতাকে প্রদান করে। তো এটি হচ্ছে আমাদের মুনাফা সহ বিমাপত্র। এরপর হচ্ছে কোনো বছর বিমা কোম্পানির লোকসান হলে তা বিমা গ্রহীতার হিসাব থেকে কর্তন করা হয় না, কর্তন করা হয় না। তাহলে একটা বিষয় দেখো, যদি লাভ হয় বিমা কোম্পানি সেক্ষেত্রে তোমাকে লাভের অংশ দিবে বিমা দাবি অর্থের সাথে, কিন্তু যদি কখনো লস হয় সেক্ষেত্রে তোমাকে বিমা গ্রহীতাকে বা বিমা গ্রহীতাকে কি করবে? তোমার যে বিমাকৃত অর্থ রয়েছে সেটি দিবে, কিন্তু লোকসানের অংশ তোমাকে বহন করতে হবে না। এটা ছিল আমাদের মুনাফা সহ বিমাপত্রের মূল আলোচনা। এরপর আমরা যদি মুনাফা বিহীনের ক্ষেত্রে যাই, এক্ষেত্রে মূলত আমাদের বিমাকৃত অর্থটাই ফেরত দিবে, পাশাপাশি কোম্পানির যে লাভ হয় লাভের অংশ বোনাস হিসেবে তোমাকে দিবে না। এটাই মূলত পার্থক্য। তো বিমা কোম্পানি দাবি পরিশোধের সময় শুধুমাত্র বিমাকৃত অর্থ পরিশোধ করে। বিমাপত্রের শর্তানুসারে যে পরিমাণ বিমাপত্রের সাথে কোনো মুনাফা প্রদানের কথা উল্লেখ থাকে না তাকে আমরা মুনাফা ছাড়া বা মুনাফাবিহীন বিমাপত্র বলে থাকি। এরপর আমরা যদি আমাদের পরবর্তী ভিত্তিতে যাই, সেটি হচ্ছে বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে। কোনটি? বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে। তো বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে একক জীবন বিমাপত্র আর একটি হচ্ছে বহু জীবন বিমাপত্র। তো আমরা প্রথমে দেখো একক জীবন বিমাপত্র। তাহলে যে বিমাপত্রে শুধুমাত্র একজন ব্যক্তির জীবনের উপর বিমা করা হয় সেটিকে আমরা বলছি একক জীবন বিমাপত্র। বলছে এক্ষেত্রে একক কোনো ব্যক্তির জীবনের উপর বিমা করা হয়। এরপর দেখো বহু জীবন। বহু জীবনের ইংরেজি হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স। কি ইংরেজি? গ্রুপ ইন্স্যুরেন্স। গ্রুপ ইন্স্যুরেন্স অর্থাৎ একটা গ্রুপ বা একটা গ্রুপ অফ পিপল ইন্স্যুরেন্স, গ্রুপ অফ পিপলের উপর যে বিমা বা ইন্স্যুরেন্স করা হয় সেটি হচ্ছে আমাদের গ্রুপ বিমাপত্র বা বহুজীবন বিমাপত্র। এই ধরনের বিমাপত্রে একসাথে একাধিক ব্যক্তির জীবন বিমা করা হয়। এরূপ বিমাপত্রকে দাবি পরিশোধের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে বহুজীবন বিমাপত্র এটা আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? দুই প্রকার। তো এই দুই প্রকার কি কি? একটা হচ্ছে যৌথ জীবন বিমাপত্র, একটা হচ্ছে কি যৌথ জীবন বিমাপত্র। যৌথ জীবনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এরূপ বিমাপত্রে একাধিক ব্যক্তির জীবন একটি বিমাপত্রে বিমা করা হয় এবং এদের যে কোনো একজনের মৃত্যুতেই বিমা দাবি পরিশোধ করা হয়। অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের জন্য সাধারণত এরূপ বিমাপত্র বিশেষ উপযোগী। একে ক্ষেত্র বিশেষে যৌথ বিমাপত্র বা গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি নামেও অভিহিত করা হয়। তাহলে এরূপ বিমাপত্রে একাধিক ব্যক্তির জীবন একটি বিমাপত্রে বিমা করা হয় এবং এদের যে কোনো একজনের মৃত্যুতেই বিমা দাবি পরিশোধ করা হয়। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে কোনটি ঘটে? যে ক্ষেত্রে আমরা কি করি? একটা বিমাপত্রের আওতায় একাধিক ব্যক্তির জীবনের উপর বিমা করা হয় এবং একজন মারা গেলে বাকি সবাই কি পায়? বাকি সবাই বিমাকৃত অর্থ ফেরত পায়।
আরেকটি রয়েছে শেষ উত্তরজীবী বীমাপত্র। এরূপ বীমাপত্রের মাধ্যমে একাধিক ব্যক্তির জীবনকে একত্রে বীমা করা হয়। তবে বীমা দাবি পরিশোধের দিক থেকে যৌথ জীবন বীমার সাথে এর পার্থক্য হলো, যৌথ জীবন বীমা এর বেলায় যে কোনো একজনের মৃত্যুতেই বীমাপত্রের কার্যকারিতা শেষ হয়, কিন্তু বীমা দাবি পরিশোধ করা হয়। কিন্তু এই যে আমাদের শেষ উত্তরজীবীর ক্ষেত্রে কি হবে, একজন মারা গেলে সে আর বিমাকৃত অর্থ, বাকি সবাই যে এই ক্ষেত্রে বিমা অর্থ পেত সেটা আর পাবে না, বরং হচ্ছে একেবারে শেষ ব্যক্তি পর্যন্ত, শেষ ব্যক্তির পূর্বের ব্যক্তি পর্যন্ত মারা যেতে হবে, একেবারে শেষ উত্তরজীবী যিনি থাকবেন তাকেই শুধুমাত্র বিমার অর্থ দেওয়া হবে। তো কিন্তু এক্ষেত্রে যৌথ বিমাকৃত জীবনের শেষ জীবিত ব্যক্তি মারা গেলে বিমা দাবি পরিশোধ করা হয়। তাহলে যৌথ জীবনের ক্ষেত্রে কি হবে, একজন মারা গেলেই বিমার অর্থ পরিশোধ করা হবে, কিন্তু শেষ উত্তরজীবীর ক্ষেত্রে কি, শেষের জন ব্যতীত সবাই মারা গেলে তারপর হচ্ছে শেষ উত্তরজীবী বীমাপত্রের ক্ষেত্রে বিমা দাবি পরিশোধ করা হবে। তো এটা ছিল আমাদের বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে। এরপরে দেখো বিমা দাবি পরিশোধের পদ্ধতির উপর যদি আমরা ভিত্তি করি, বিমা দাবি পরিশোধের পদ্ধতির উপর ভিত্তি করে, সেটা হচ্ছে একটি হচ্ছে এককালীন, আরেকটি হচ্ছে বৃত্তি। একটি হচ্ছে এককালীন আরেকটি হচ্ছে বৃত্তি। তো এককালীনের ক্ষেত্রে কি হচ্ছে, বিমা দাবি পরিশোধ পদ্ধতি মানে যখন বিমার মেয়াদ শেষ হবে বা নির্দিষ্ট চুক্তি অনুসারে ওই বিমার কার্যকারিতা শেষ হবে, তখন বিমা দাবি আমরা যদি একসাথে সকল অর্থ বিমা কোম্পানির কাছ থেকে পাই, সেটাকে আমরা বলছি এককালীন বা থোক বিমাপত্র। সেটাকে আমরা কি বলছি, এককালীন বা থোক বিমাপত্র। বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে একবারে বা একই সময়ে দাবির সমস্ত অর্থ পরিশোধ করা হয়। সাধারণভাবে জীবন বিমাপত্র বলতে এ ধরনের বিমাপত্রকেই বোঝায়। তাহলে জীবন বিমাকে আমরা সাধারণভাবে বলতে পারি এটা হচ্ছে এককালীন বিমা দাবি পরিশোধের একটা মাধ্যম। অর্থাৎ জীবন বিমা বলতেই স্বাভাবিকভাবে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এক্ষেত্রে আমাদের মেয়াদটা শেষ হওয়ার পরেই আমাদেরকে বিমা কোম্পানি সমুদায় অর্থ আমাদেরকে পরিশোধ করবে। কিন্তু আরেকটি রয়েছে, সেটি হচ্ছে একটি ভিন্ন প্রকৃতির, যেটি হচ্ছে বৃত্তি বা কিস্তি বিমাপত্র। এক্ষেত্রে বিমা দাবি বিমার চুক্তি পূরণ হওয়ার পর বা মেয়াদ শেষ হওয়ার পর কি করে, বিমা কোম্পানি বিভিন্ন শ্রেণীতে বা সমকিস্তিতে ভাগ করে আমাদেরকে একটা নির্দিষ্ট ভিত্তিতে বিমা প্রদান করে থাকে। এরূপ বিমাপত্রের মাধ্যমে বিমা দাবি বা বিমাকৃত অঙ্ক একবারে পরিশোধ করা হয় না। বিমাপত্রে উল্লেখিত নিয়ম অনুযায়ী দাবি উত্থাপিত হওয়ার পর নির্দিষ্ট সময় পর পর কিস্তিতে বা বৃত্তি হিসেবে এরূপ অর্থ বিমাকারী পরিশোধ করে থাকে। তো এটা ছিল আমাদের বিমা দাবি পরিশোধের পদ্ধতির উপর ভিত্তি করে বিমার শ্রেণী বিভাগ। তো আমাদের বিমা শ্রেণী বিভাগের আলোচনা শেষ। এবার আমরা প্রিমিয়ামে চলে যাব। এরপর আমরা কি দেখব, প্রিমিয়াম মানে হচ্ছে বিমা সেলামি। প্রিমিয়াম মানে কি, বিমা সেলামি। প্রিমিয়ামের বাংলা হচ্ছে বিমা সেলামি। তাহলে এই যে প্রিমিয়াম কেন প্রদান করতে হয়, তোমার যে ঝুঁকি, তোমার যে জীবন বিমার ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা যে প্রদান করবে বিমা কোম্পানি, তো তাদেরও কিছু তোমার কাছ থেকে পাওয়ার বা প্রাপ্তির কিছু বিষয় রয়েছে। তো তুমি সেটা কিসের মাধ্যমে প্রদান করবা, অবশ্যই অর্থের মাধ্যমে প্রদান করবা। এবং তুমি যে অর্থটা তাকে প্রদান করবা, সে ঝুঁকি যে নিচ্ছে, সেই ঝুঁকির বিপরীতে সেটিকে আমরা মূলত প্রিমিয়াম বলে থাকি। প্রিমিয়াম হলো বিমা গ্রহীতা কর্তৃক বিমাকারীকে প্রদত্ত আর্থিক প্রতিদান। এটি বিমা দাবি অপেক্ষা কম বা সমান হয়ে থাকে। তাহলে তুমি তোমার মেয়াদ শেষ হলে বা বিমার চুক্তি পূরণ হলে তুমি যে অর্থটা পাবা তার সমান হতে পারে বা তার অপেক্ষা কম হতে পারে হচ্ছে প্রিমিয়াম। এটি বিমাকারী কর্তৃক ঝুঁকি বহনের পুরস্কার। তাহলে বিমাকারী যে তোমার জীবনের ঝুঁকি নিবে, তোমার জীবনের ঝুঁকির বিপরীতে আর্থিক নিশ্চয়তা প্রদানের যে ঝুঁকিটা নিবে, তার জন্য তার পুরস্কার হচ্ছে এটা। এবার হচ্ছে প্রিমিয়াম বিভিন্ন কিস্তিতে সমান বা অসমান হতে পারে। তাহলে এগুলো হচ্ছে প্রিমিয়ামের বৈশিষ্ট্য। এরপর দেখো সমর্পণ মূল্যের একটা বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে। সমর্পণ মূল্য হচ্ছে বাংলা কথা, এটার ইংরেজি হচ্ছে সারেন্ডার ভ্যালু। এটার ইংরেজি কি, সারেন্ডার ভ্যালু। এটার ইংরেজি হচ্ছে সারেন্ডার ভ্যালু। তাহলে সারেন্ডার মানেই তো তোমরা বুঝছো যে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। তাহলে তুমি নিজ থেকে যখন সমর্পণ করবা বা আত্মসমর্পণ করবা, সেক্ষেত্রে তুমি কতটুকু মূল্য পাবা। আমি যদি আরো সহজভাবে বলি, ধরো তুমি একটা বিমা পলিসি নিয়েছো কোনো কোম্পানির কাছ থেকে, এখন তোমার হঠাৎ করে মনে হচ্ছে তুমি আর প্রিমিয়াম পরিশোধ করতে পারতেছো না। যে মাত্র আমরা প্রিমিয়াম আলোচনা করলাম, তুমি কোম্পানিকে সেলামি দিতে পারতেছো না বা প্রিমিয়াম দিতে পারতেছো না, বা তুমি কন্টিনিউ করতে পারবা না। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, বিমা কোম্পানির কাছে সারেন্ডার করতে হবে। তখন তোমাকে একটা সমর্পণ মূল্য তোমাকে প্রদান করবে। তো কিভাবে হয় আমরা একটু দেখি। বিমাপত্রের মেয়াদ পূর্তির পূর্বেই বিমাপত্র সমর্পণ করে বিমা গ্রহীতা যে মূল্য পায় তাকে সমর্পণ মূল্য বলা হয়। তাহলে মেয়াদ পূর্তির পূর্বেই যদি আমরা কি পাই, মেয়াদ পূর্তির পূর্বেই যদি বিমা গ্রহীতা সারেন্ডার করে বা সমর্পণ করে, সেক্ষেত্রে বিমা কোম্পানি এতদিন ধরে তুমি যে প্রিমিয়াম দিয়েছো তার জন্য তোমাকে যে ভ্যালু দিবে, সেটাকে আমরা বলছি সমর্পণ মূল্য।
এখন এই সমর্পণ মূল্যের ক্ষেত্রে শর্ত আছে, সমর্পণ তুমি চাইলেই করতে পারবা না। সমর্পণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সর্বনিম্ন 2 বছর প্রিমিয়াম প্রদান করতে হবে। বলছে সমর্পণ মূল্য পাওয়ার জন্য কমপক্ষে 2 বছর প্রিমিয়াম পরিশোধ করতে হয়। অর্থাৎ তুমি একটা বীমা পলিসি নিয়েছো, সেটা 2 বছর এখনো অতিবাহিত হয় নাই, তুমি এখনই বলছো আমি সারেন্ডার করবো, সেক্ষেত্রে কিন্তু বীমা কোম্পানি তোমাকে কিছুই প্রদান করবে না। 2 বছর হয়ে গেলে তুমি যদি সমর্পণ করো, সেক্ষেত্রে তোমাকে কিছুটা মূল্য বা আর্থিক মূল্য তোমাকে প্রদান করবে। তো সেটাকে আমরা বলতেছি সারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য। এরপর দেখো জীবন বীমায় প্রিমিয়াম নির্ধারণকারী উপাদান। তুমি যে প্রিমিয়াম দিবা বীমা কোম্পানিকে, এটার ক্ষেত্রে কিভাবে নির্ধারিত হয়, এটা কতটুকু হবে, এটা 100 টাকা হবে, 500 টাকা হবে, নাকি প্রতি মাসে হবে, বছরে হবে, কিভাবে ক্যালকুলেশন হবে, তো এই বিষয়গুলো কিসের উপর বিবেচনা করে নির্ধারণ করা হয় সেগুলো আমরা একটু দেখব। প্রথমে যেটি বলছে সেটি হচ্ছে প্রস্তাবিত বীমাকৃত অর্থের পরিমাণ। অর্থাৎ তুমি যে বীমা দাবিটা করবা, তোমার যে মেয়াদ পূর্তি হয়ে গেলে বা হচ্ছে তুমি মারা গেলে, তোমার উত্তরাধিকারী বা হচ্ছে যে ব্যক্তি বীমা করবেন সে মারা গেলে তার উত্তরাধিকার কত পরিমাণ অর্থ পাবে, সেইটা হচ্ছে একটা মুখ্য বিষয়। এরপর হচ্ছে বীমাপত্রের মেয়াদ, এটার মেয়াদ কত হবে, ঝুঁকির ধরন কেমন, ঝুঁকি বেশি কিনা কম কিনা, ঝুঁকি বেশি হলে সেক্ষেত্রে প্রিমিয়ামও বেশি হয়, ঝুঁকি কম হলে সেক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণও কম হয়। এরপর হচ্ছে ব্যবস্থাপনা খরচ। এই যে তুমি যে বিষয়টির বীমা করছো, যেহেতু আমরা জীবন বীমা পড়ছি, তো বীমার এই যে মেনটেন্যান্স খরচ বা ব্যবস্থাপনার ক্ষেত্রে কোম্পানির কেমন খরচ হতে পারে। এবার হচ্ছে বিনিয়োগ সুবিধা, তুমি যে প্রিমিয়াম প্রদান করবা সেটার সুবিধা কেমন, তুমি এককালীন প্রদান করলে সেটা বীমা কোম্পানির কাছে ভালো হয় বিনিয়োগের ক্ষেত্রে, তুমি সমকিস্তিতে প্রদান করলে সেটা হচ্ছে বীমা কোম্পানির কাছে বিনিয়োগ করার একটু টাফ, তো সেক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটা একটু বেশি হবে। আচ্ছা, ঝুঁকির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঝুঁকির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। বীমাকৃত ব্যক্তির বয়স, স্বাস্থ্যগত অবস্থা, পেশা। বয়স, স্বাস্থ্যগত বয়স যদি বেশি হয়, স্বাস্থ্যগত অবস্থা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে প্রিমিয়াম অনেক বেশি হবে। হচ্ছে পারিবারিক ইতিহাস, শিক্ষা। অর্থাৎ পারিবারিক ইতিহাস বলতে যিনি বীমা করছেন তার পারিবারিক হিস্টোরিটা কেমন, তাদের পূর্বপুরুষরা কেমন বয়সে মারা গিয়েছেন, এই বিষয়গুলো বিবেচনা করা হয়। তারপরে বাসস্থান, কোন এলাকার বা ভৌগোলিক অবস্থান, কোন এলাকার মানুষের গড় আয়ু কেমন, সেখানকার মানুষ সাধারণত কত বছরে মারা যাচ্ছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রিমিয়াম নির্ধারিত হয়। এরপরে দেখো প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি। প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি রয়েছে 3টি। কয়টি পদ্ধতি রয়েছে? 3টি পদ্ধতি, যার প্রথমটি হচ্ছে নিরূপণ পদ্ধতি। এই নিরূপণ পদ্ধতি হচ্ছে সর্বাধিক প্রাচীন পদ্ধতি। নিরূপণ পদ্ধতি হচ্ছে সর্বাধিক প্রাচীন পদ্ধতি। বর্তমানে এই পদ্ধতির কোনো প্রচলন নেই বললেই চলে। এরপরে দেখো বলছে যে স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা। স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা নির্দিষ্ট বয়সের বীমাকৃত জীবনসমূহের মৃত্যু সম্ভাবনার হারের সাথে বা মর্টালিটি টেবিলের উপর ভিত্তি করে এটি নেওয়া হয়। মৃত্যু সম্ভাবনার হার বাড়লে প্রিমিয়ামও বাড়ে, মৃত্যু সম্ভাবনার হার বাড়লেও প্রিমিয়ামের হার বাড়বে। সর্বপ্রথম মৃত্যু সম্ভাবনা হার বা মর্টালিটি টেবিল প্রচলন করেন স্যার এডমন্ড হ্যালি। স্যার এডমন্ড হ্যালি। তাহলে এই যে মর্টালিটি টেবিলের উপর নির্ধারণ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার মৃত্যু হার কেমন সেটার উপর বেস করে মূলত এর প্রিমিয়ামের হার নির্ধারণ করা হয়। অর্থাৎ মৃত্যুর সম্ভাবনার হার যদি বেশি হয় সেক্ষেত্রে প্রিমিয়ামও বেশি হবে, সম্ভাবনার হার বাড়লে যেখানে বলা আছে, আর যদি কম হয় সেক্ষেত্রে কম হবে। আর সর্বপ্রথম মৃত্যু সম্ভাবনা হার বা মর্টালিটি টেবিল, এই যে মৃত্যু সম্ভাবনা হার বা মৃত্যুপঞ্জী হার বা মর্টালিটি টেবিল, এটা উদ্ভাবন করে হচ্ছে স্যার এডমন্ড হ্যালি। এরপরে সুষম পরিকল্পনা, আরেকটি কি বলছে? সুষম পরিকল্পনা। এতে প্রত্যেক বছর একই পরিমাণ প্রিমিয়াম দিতে হয়। তাহলে প্রতি বছর যদি একই পরিমাণ প্রিমিয়ামের কথা বলা হয়, সেটিকে আমরা বলবো সুষম পরিকল্পনা। তাহলে 3টি বিষয় দেখলাম। একটি নিরূপণ পদ্ধতি যেটির প্রচলন নেই এবং এটি হচ্ছে সর্বপ্রাচীন, আর এটা হচ্ছে স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা, এটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জীবন বীমার ক্ষেত্রে। আর এটা হচ্ছে সুষম পরিকল্পনা, যেটি হচ্ছে প্রতি বছর একই পরিমাণ প্রিমিয়াম নির্ধারণ করা হয়, সেটিকে আমরা সুষম পরিকল্পনা বলতে পারি। এরপরে দেখো মৃত্যু হার পঞ্জি বা মর্টালিটি টেবিল, যে সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুহার সম্বন্ধে ধারণা করা যায় তাকে মৃত্যু হার পঞ্জি বলে। এডমন্ড হ্যালি মৃত্যু হার পঞ্জি আবিষ্কার করেন। গোষ্ঠী বীমার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বা গোষ্ঠী বীমার ক্ষেত্রে কি করা হয়? এটা ব্যবহার করা হয়। এই মৃত্যুহার পঞ্জির বৈশিষ্ট্যগুলো দেখো। এটি নির্দিষ্ট বয়সের লোকদের হাজার প্রতি মৃত্যুহারের তালিকা। তাহলে মৃত্যুহার পঞ্জি কি? হাজার প্রতি মৃত্যুহারের তালিকা। তাহলে মৃত্যুহার পঞ্জির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি হাজার প্রতি মৃত্যুহার তালিকা। এর মধ্যে অতীত পর্যবেক্ষণ থেকে এরূপ তালিকা তৈরি করা হয়। এই তালিকা মৃত্যু ঝুঁকি ও প্রিমিয়াম নির্ধারণে সহায়তা করে। তাহলে মৃত্যুহার পঞ্জি কি করে? মৃত্যু ঝুঁকি এবং প্রিমিয়াম নির্ধারণে সহায়তা করে। এরপর দেখো মৃত্যু হারের একটা সূত্র রয়েছে। মৃত্যু হারের একটি
সূত্র রয়েছে, মৃত্যুহারের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে। মৃত্যুহারের সূত্র কি? বছরে মোট মৃত ব্যক্তির হার। ধরো এই বছরে একটা এলাকায় ধরো 50 জন মারা গিয়েছে, বছরে ডিভাইডেড বাই আমরা কি করব, বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা গুণ 1000। তাহলে একটি নির্দিষ্ট সময়ে কি করব, আমরা মৃত ব্যক্তির যে হার রয়েছে বা সংখ্যা রয়েছে সেটিকে আমরা বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা দিয়ে ডিভাইড করব, এবং যেহেতু একটি 1000 প্রতি মৃত্যুহার তালিকা, তাহলে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে দেব মৃত ব্যক্তির সংখ্যা, নিচে দেব বছর শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা, এবং মাল্টিপ্লাই করব 1000 দিয়ে। তো এটি ছিল আমাদের মৃত্যুহার পঞ্জি। এই অধ্যায়ের আলোচনা মূলত এই টপিকগুলো তোমাদের ছিল এই অধ্যায়ের আলোচনায়। তো এই আলোচনাগুলো আমরা শেষ করলাম। আশা করি তোমাদেরকে আমি প্রত্যেকটি বিষয়ে একেবারে খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা বিষয়ের স্লাইড এমনভাবে সাজিয়েছি যেন তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আশা করি এই অধ্যায়ের এই টপিকগুলো তোমাদের ক্লারিফিকেশন হয়েছে, এবং তোমাদের এখান থেকে যে কোনো ধরনের বিষয় এমসিকিউ বা সৃজনশীল আসলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর যে আমরা এমসিকিউতে চলে যাব। এমসিকিউ এর ক্ষেত্রে এই অধ্যায়ের বিভিন্ন বোর্ডের প্রশ্ন হিসেবে আমরা 20টা এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করেছি। তোমরা চাইলে তোমাদের আরও বই থেকে আরও প্র্যাকটিস করতে পারো। আমরা তোমাদেরকে 20টি এমসিকিউ সলভ করিয়ে দিচ্ছি, এবং এরপরে কিন্তু আমরা একটা সৃজনশীল তোমাদেরকে সলভ করিয়ে দিব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের এই অধ্যায়ের যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করে ফেলি। তো প্রথমে আমরা 1 নং এমসিকিউটি যে রেখেছি সেটি হচ্ছে নিচের কোনটি নিশ্চয়তার চুক্তি? নিচের কোনটি নিশ্চয়তার চুক্তি? তো আমরা একটু আগে আলোচনার মধ্যে পড়েছিলাম যে জীবন বীমাকে বলা হয় আর্থিক নিশ্চয়তার চুক্তি, এটি কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। তাহলে জীবন বীমা কি? কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। আমি লিখেও দিয়েছিলাম তোমাদেরকে স্লাইডে, এটি ক্ষতিপূরণের চুক্তি নয়, বরং এটি কি? ক্ষতিপূরণের চুক্তি নয়, বরং এটি হচ্ছে কি? আর্থিক নিশ্চয়তার চুক্তি। এটি হচ্ছে আর্থিক নিশ্চয়তার চুক্তি। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? জীবন বীমা। এটি হচ্ছে জীবন বীমা। তাহলে আমাদের প্রথমটির অ্যান্সার হচ্ছে জীবন বীমা। এরপর 2-এ যদি যাই, কোন দেশে সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান চালু হয়? জীবন বীমা প্রতিষ্ঠান চালু হয়, তাহলে জীবন বীমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এটি তোমাদেরকে জানতে হবে যে এটি হচ্ছে যুক্তরাজ্য বা লন্ডনে সর্বপ্রথম জীবন বীমার উদ্ভব ঘটে। জীবন বীমার উদ্ভব ঘটে সর্বপ্রথম কোথায়? লন্ডনে। এটি আমরা পূর্বের যে ক্লাসটি রয়েছে আমাদের বীমা সম্পর্কে মৌলিক ধারণা 10ম অধ্যায়, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে নৌ বীমার পরেই আমাদের কোন বীমার উদ্ভব ঘটে? নৌ বীমার পরে আমাদের অগ্নি বীমার উদ্ভব ঘটে, এবং যুক্তরাজ্যে একটি বড় অগ্নিকাণ্ডের পর অগ্নি বীমার যে উদ্ভব ঘটে, তারপরেই মানুষের চিন্তা আসে যুক্তরাজ্যের ক্ষেত্রে যে আমাদের জীবনের প্রতিও খেয়াল রাখা উচিত, জীবনের প্রতি আরও সতর্ক হওয়া উচিত, জীবনের ঝুঁকি বা আর্থিক নিশ্চয়তা আরও বৃদ্ধি করা উচিত। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের জীবন বীমার তখনই কথাটা চলে আসে। তো সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান চালু হয় মূলত আমাদের যুক্তরাজ্যে। এরপর 3-এ যদি যাই, কোন ক্ষেত্রে দ্বৈত বীমা করা যায় না? দ্বৈত বীমা করা যায় না। তাহলে এই যায় না কথাটির দিকে খেয়াল করতে হবে। তাহলে আমরা বীমা সম্পর্কে মৌলিক ধারণার ক্লাসে আমরা দ্বৈত বীমার কথা পড়েছি, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখলাম জীবন বীমার ক্ষেত্রে পক্ষ হতে পারে সর্বোচ্চ 2টি। কয়টি পক্ষ হতে পারে? 2টি। এর কারণ হচ্ছে একটি যে আমরা দ্বৈত বীমা করতে পারি না। দ্বৈত বীমা না করলে আমাদের দ্বৈত বীমা করলে আমরা 2, 3, 4, 5 এরকম পক্ষ হতে পারে, কিন্তু দ্বৈত বীমা যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে মাত্র 2টি পক্ষ থাকে, একটি হচ্ছে বীমাকারী আর একটি হচ্ছে বীমা গ্রহীতা। তাহলে জীবন বীমার ক্ষেত্রে আমরা দ্বৈত বীমা করতে পারি না। জীবন বীমার ক্ষেত্রে আমরা দ্বৈত বীমা করতে পারি না। 4-এ যদি যাই, পুনর্বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা কে? পুনর্বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা কে? তাহলে পুনর্বীমা যদি করা হয়, পুনর্বীমা কখন করা হয়? যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেখে যে তার ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, বা এমন একটা পলিসি গ্রাহক নিতে যাচ্ছে যেটার ফলে তার ঝুঁকির মাত্রা তার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ওই কোম্পানি আরেকটি কোম্পানির সাথে চুক্তি করে। তখন বীমা কোম্পানি কি করে? আরেকটি কোম্পানির সাথে, ধরো একটা বীমা কোম্পানি, সে কি করবে? একটা বীমা কোম্পানি, ধরো মনে করো একটি বীমা কোম্পানি এ, বীমা কোম্পানি হচ্ছে এ, তো সে আবার বি কোম্পানির সাথে চুক্তি করবে। সে আবার কি করবে? বি কোম্পানির সাথে চুক্তি করবে যে তার কিছুটা ঝুঁকি যেন বি কোম্পানি তার কাছ থেকে প্রিমিয়ামের বিনিময়ে নেয়। প্রিমিয়াম দিবে এ কোম্পানি বি কোম্পানিকে, এবং হচ্ছে তার কিছু ঝুঁকিও দিয়ে দেবে। সাথে কি করবে? তার কিছু ঝুঁকিও দিয়ে দিবে কমানোর জন্য। তাহলে পুনর্বীমার ক্ষেত্রে বীমার গ্রহীতা হচ্ছে এই কোম্পানি এ। তাহলে আমরা বলতে পারি বীমার গ্রহীতা এবং হচ্ছে বীমাকারী দুইজনেই হচ্ছে বীমা কোম্পানি। তাহলে পুনর্বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা এবং বীমাকারী দুজনেই হচ্ছে বীমা কোম্পানি। তো বীমা গ্রহীতা কে হবে? বীমা গ্রহীতা হবে হচ্ছে এই প্রথম কোম্পানি। কে হবে? বীমা গ্রহীতা হবে প্রথম কোম্পানি। প্রথম কোম্পানি হচ্ছে কি? বীমা গ্রহীতা। বীমা গ্রহীতা, বীমা গ্রহীতা। আর দ্বিতীয় কোম্পানি কি? বীমাকারী। দ্বিতীয় কোম্পানি হচ্ছে বীমাকারী। তো আমাদের এখানে গ্রহীতা জানতে চেয়েছে, তাহলে আমরা বলতে পারি প্রথম কোম্পানি বা কোম্পানি এ। তাহলে পুনর্বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা হচ্ছে প্রথম বীমা প্রতিষ্ঠান। প্রথম বীমা
প্রতিষ্ঠান। এরপর দেখো আমরা 5-এ যদি যাই, জীবন বীমার প্রিমিয়ামের হার নির্ধারণের বিবেচ্য বিষয় কি? জীবন বীমা প্রিমিয়ামের হার নির্ধারণের বিবেচ্য বিষয় কি? একটি হচ্ছে বীমাকৃত ব্যক্তির বয়স, প্রথম যেটি বলছে বীমাকৃত ব্যক্তির বয়স, তারপরে বলছে যে বীমাকৃত ব্যক্তির সামাজিক মর্যাদা। দেখো এখানে কি বলতেছে, সামাজিক মর্যাদা। এরপর হচ্ছে বীমাকৃত অর্থের পরিমাণ। এখন দেখো প্রিমিয়াম নির্ধারণের যে আমরা বিবেচ্য বিষয় পড়েছিলাম 6টি, সেখানে দেখেছি আমরা বয়সের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? বয়সের উপর নির্ভর করে এবং বীমাকৃত অর্থের পরিমাণের উপর নির্ধারণ করে। কিন্তু কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা কখনো বীমার প্রিমিয়াম নির্ধারণে কোনো বিবেচ্য বিষয় নয়। তাহলে 2 হবে না, হবে হচ্ছে 1 ও 3। তাহলে আমাদের অ্যান্সার কি 1 ও 3। আমরা 6-এ যদি যাই, কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? দেখো জীবন বীমার কোনটির ক্ষেত্রে আমরা ঋণ সুবিধা পাবো? ঋণ সুবিধা পাওয়া যায়। তাহলে ঋণ সুবিধা পাওয়া যায় কোনটির ক্ষেত্রে? ঋণ সুবিধা পাওয়া যায় শুধুমাত্র মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে। ঋণ সুবিধা পাওয়া যায় কোন বীমার ক্ষেত্রে? মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে। যখন আমরা জীবন বীমা শ্রেণীর বিভাগ পড়েছি মেয়াদের ভিত্তিতে, তখন প্রথমে একটি ছিল মেয়াদি জীবন বীমা পত্র। সেই মেয়াদি জীবন বীমার পত্রের ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখছি? ঋণ সুবিধা পাওয়া যায়, ঋণ সুবিধা পাওয়া যায়। তাহলে ঋণ সুবিধা পাওয়া যায় শুধুমাত্র মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে। সাথে যদি যাই, বিমাপত্র চালাতে অসমর্থ হলে বীমা প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে যে মূল্য ফেরত দেয় তাকে কি বলে? তাহলে তুমি যদি একটা বীমা পলিসি নিয়েছো, তুমি যদি মনে করো বীমা পলিসি চালাতে চালাতে তুমি যদি মনে করো যে আমার সামনে আর প্রিমিয়াম করার সামর্থ্য নেই বা যে কোনো কারণে আমি বীমাটা কন্টিনিউ করতে পারতেছি না, তখন তুমি যদি ওই বীমা কোম্পানির কাছে সারেন্ডার করো, তাহলে তোমাকে একটি সারেন্ডার ভ্যালু দেয়। কি দেয়? সারেন্ডার ভ্যালু, যেটিকে আমরা বাংলায় বলি সমর্পণ মূল্য। বাংলায় আমরা কি বলি? সেটিকে সমর্পণ মূল্য। তাহলে তুমি যদি সারেন্ডার করো, তাহলে বীমা গ্রহীতাকে যে মূল্য ফেরত দেয় তাকে আমরা সমর্পণ মূল্য বা সারেন্ডার ভ্যালু বলে থাকি। কি বলে থাকি? সারেন্ডার ভ্যালু, সারেন্ডার ভ্যালু। ওকে। এরপরে 8-এ যদি যাই, মৃত্যুহার পঞ্জি সর্বপ্রথম কে তৈরি করে? মৃত্যুহার পঞ্জি। তাহলে মৃত্যুহার পঞ্জি বা মর্টালিটি টেবিল তৈরি করে আমরা একটু আগেই পড়লাম স্যার এডমন্ড হ্যালি। কে তৈরি করেন? স্যার এডমন্ড হ্যালি। স্যার এডমন্ড হ্যালি, স্যার এডমন্ড হ্যালি হচ্ছে সর্বপ্রথম মৃত্যুহার পঞ্জি তৈরি করেন। 9-এ যদি যাই, কমপক্ষে কত বছর প্রিমিয়াম দেওয়ার পর সমর্পণ মূল্য পরিশোধ করা হয়? সমর্পণ মূল্য পরিশোধ করা হয়। তা দেখো তুমি যদি সারেন্ডার করো যে আমি আর বীমা পলিসি কন্টিনিউ করবো না, সেক্ষেত্রে তোমাকে সমর্পণ মূল্য দিবে, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত ছিল যেটি আমি তোমাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম। যে শর্তটা হচ্ছে তোমাকে অবশ্যই 2 বছর কন্টিনিউ করতে হবে। অর্থাৎ 2 বছর তুমি প্রিমিয়াম পরিশোধ করার পর চাইলে সমর্পণ বা সারেন্ডার করতে পারো, কিন্তু 2 বছর করো নাই, 2 বছর কন্টিনিউ করো নাই, তার পূর্বে ধরো 1 বছর 2 মাস, 1 বছর বা শুধু 6 মাস এরকম করার পর তুমি যদি মনে করো যে সমর্পণ করবা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো সারেন্ডার ভ্যালু ফেরত দিবে না। তাহলে সর্বনিম্ন 2 বছর পরিশোধ করার পর বা কমপক্ষে 2 বছর পরিশোধ করার পর, কয় বছর? 2 বছর পরিশোধ করার পর তুমি চাইলে সারেন্ডার করতে পারো। তাহলে আমাদের অ্যান্সার হবে সর্বনিম্ন 2 বছর। 10-এ যদি যাই, মৃত্যুহার পঞ্জি কি? মৃত্যুহার পঞ্জির আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম। মৃত্যুহার পঞ্জি দেখো কি বলছে, জন প্রতি মৃত্যুহার, বীমাকৃত ব্যক্তির সংখ্যা, বার্ষিক মৃত্যুর সংখ্যা, 1000 প্রতি মৃত্যুর হার। তাহলে আমরা জানি মৃত্যুহার পঞ্জি হচ্ছে 1000 প্রতি ব্যক্তির মৃত্যুর হার, 1000 প্রতি ব্যক্তির মৃত্যুর হার। কারণ আমরা একটি সূত্র পড়েছিলাম মৃত্যুহারের, যেখানে আমরা বলছিলাম যে মৃত ব্যক্তির সংখ্যা ডিভাইডেড বাই বছর শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা গুণ 1000। এবং বৈশিষ্ট্যের মধ্যেও আমরা পড়েছিলাম যে এটি হচ্ছে 1000 প্রতি মৃত্যু হার, এটি হচ্ছে একটি 1000 প্রতি মৃত্যু হারের তালিকা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। 11-তে যদি যাই, প্রিমিয়াম কম পরিশোধ করা হয় কোন বীমায়? প্রিমিয়াম কম পরিশোধ করা হয় কোন বীমায়? বলছে মেয়াদি বীমায়, গোষ্ঠী বীমায়, সাময়িক বীমায়, আজীবন বীমাপত্রে। তাহলে দেখো সাধারণত প্রিমিয়াম কম পরিশোধ হবে কোনটায়? প্রিমিয়াম নির্ধারণে আমরা বিবেচ্য বিষয় দেখেছি, এবং প্রিমিয়াম তখনই কম হবে যখন তোমার ওই যে বীমা পলিসিটা অনেক দিন ধরে হবে। তাহলে অনেক দিন ধরে হতে গেলে তোমাকে আজীবন বীমাপত্রে যেতে হবে। কোথায় যেতে হবে? আজীবন বীমাপত্রে। এটা তো মেয়াদ শেষ হলেই তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি বীমা দাবি ক্লেম করবা। গোষ্ঠী বীমার ক্ষেত্রে আমরা দেখেছি একজন মারা গেলে বা শেষ উত্তরজীবী পর্যন্ত হতে পারে। সাময়িক বীমার ক্ষেত্রে তো আমরা দেখেছি 3 থেকে 5 বছর। কতদিন? 3 মাস থেকে 5 বছর, 3 মাস থেকে 5 বছর। তো এই সবের ক্ষেত্রে সাধারণত প্রিমিয়াম এই 3টি ক্ষেত্রেই 1, 2, 3 এই 3টি ক্ষেত্রে কি হয়? প্রিমিয়াম কম হয়। প্রিমিয়াম কম হবে, প্রিমিয়াম কম হবে। আর শেষেরটার ক্ষেত্রে দেখো আজীবন, যেহেতু দুঃখিত, এই সবগুলোর ক্ষেত্রে যেহেতু মেয়াদ কম তাই প্রিমিয়াম বেশি হবে। এই সবগুলোর ক্ষেত্রে মেয়াদ কম তাই প্রিমিয়াম কি হবে? বেশি হবে, প্রিমিয়াম বেশি হবে। এগুলোর মেয়াদ কম ফলে কি হবে? প্রিমিয়াম বেশি হবে। আর আজীবনের ক্ষেত্রে কি হবে? আজীবনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার মেয়াদ বেশি, ফলশ্রুতিতে কি? প্রিমিয়াম কম, ফলশ্রুতিতে প্রিমিয়াম হবে কম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কি? ঘ।
এরপরে আমরা 12তে যদি যাই, একটি উদ্দীপক রয়েছে, বলছে মিসেস নিশাত 10 লক্ষ টাকার জীবন বীমাপত্র খুলতে চান যাতে মেয়াদ শেষে বেঁচে থাকলেও তিনি বীমার অর্থ ফেরত পেতে পারেন। এই ধরনের বীমাপত্রে প্রিমিয়ামের পরিমাণ বেশি হলেও বেশি জেনেও তিনি খুলতে রাজি হয়েছেন। মিসেস নিশাত কোন ধরনের বীমাপত্র খুলতে আগ্রহী? তাহলে প্রথমে আমরা বুঝলাম সে হচ্ছে মেয়াদি বীমাপত্র খুলতে চান। প্রথমে বলা আছে যে তিনি হচ্ছে মেয়াদি বীমাপত্র খুলতে চান। এখন এই মেয়াদি বীমাপত্রটা কোন ধরনের হবে? বলছে সাময়িক, এককালীন, বৃত্তি নাকি মেয়াদি। এখন মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ আছে, বিশুদ্ধ মেয়াদি আছে, সেগুলো আমাদের কাছে জানতে চাইনি। শুধুমাত্র যেহেতু অপশনে মেয়াদি আছে, তো আমরা একটা নির্দিষ্ট মেয়াদের কথা বলা হচ্ছে, তাহলে আমরা মেয়াদি বীমাপত্র বলতে পারি। এর কারণ কি? মেয়াদ শেষে বেঁচে থাকলেও তিনি বীমার অর্থ ফেরত পেতে পারেন, তাহলে এটা হচ্ছে মেয়াদি বীমাপত্র। এটি কি? মেয়াদি বীমাপত্র। এটি খুব সহজেই বোঝা যাচ্ছে। এরপরে দেখো 13তে যদি যাই, এ ধরনের বীমাপত্রে প্রিমিয়ামের পরিমাণ বেশি কারণ কি? সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা। দেখো মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে আমরা যখন বৈশিষ্ট্য পড়েছিলাম তখন দেখেছিলাম এক্ষেত্রে সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা পাওয়া যায়, ঋণ প্রাপ্তির সুযোগ শুধুমাত্র মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রেই ঋণ সুবিধা পাওয়া যায়, বীমা দাবি প্রাপ্তি নিশ্চিত। দেখো তিনি এমন একটি বীমা পত্র খুলতে চেয়েছেন যার মেয়াদ শেষ হলে তিনি হচ্ছে টাকাটা নিজেও পেতে পারেন, তাহলে এইটার ক্ষেত্রে কি বীমা দাবি পাওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে তার জন্য সুবিধাজনক। এই 3টি কারণেই কিন্তু প্রিমিয়ামের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। তাহলে অ্যান্সার আমাদের 3টাই হবে, যেটা অপশন ঘতে দেখতে পাচ্ছি, অপশন ঘতে। 14তে যদি যাই, আকাশ সাহেব 10 বছর মেয়াদি জীবন বীমা করেছেন। 10 বছর মেয়াদি জীবন বীমা করেছেন। 5টি প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা গেলেন। তার মনোনীত ব্যক্তিরা বীমা দাবির টাকা চাইলে বীমা কোম্পানি দিতে অস্বীকৃতি জানালেন। আকাশ সাহেব কোন বীমা করেছিলেন? তাহলে যখন আমরা মেয়াদি জীবন বীমাপত্র পড়েছি, সেখানে আমরা দেখেছিলাম একটি সাধারণ মেয়াদি বীমাপত্র, আরেকটি ছিলাম বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র, আরেকটি কি দেখেছিলাম? বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। এবং বিশুদ্ধ মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে কি ছিল? যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম প্রদান পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন তাহলেই শুধুমাত্র টাকা পাবেন, তিনি মারা গেলে তিনি বা তার উত্তরাধিকারী কেউই টাকা পাবেন না। তো এক্ষেত্রে দেখো সেটি কিন্তু ঘটেছে। কিছুদিন পর, মানে 5টি প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা গিয়েছেন এবং তার মনোনীত ব্যক্তিরা কিন্তু বীমা কোম্পানির কাছে টাকা দাবি করলে পায়নি। তাহলে এটি আমরা বলতে পারি বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র, বা ইংরেজিতে যদি তোমরা বলো সেটি হবে পিওর এন্ডোমেন্ট পলিসি। এটিকে কি বলা হয়? পিওর এন্ডোমেন্ট পলিসি। পলিসি মানে হচ্ছে বীমাপত্র, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। এরপর দেখো 15তে যদি যাই, কোন বীমা করলে আকাশ সাহেবের মনোনীত ব্যক্তিরা বীমা দাবি আদায় করতে পারতেন? তাহলে মেয়াদের ভিত্তিতে তিনি যেহেতু করেছেন, তাহলে আমরা বলতে পারি সাধারণ মেয়াদি বীমাপত্র যদি তিনি করতেন। কোন মেয়াদি? সাধারণ মেয়াদি বীমাপত্র যদি তিনি করতেন, সেক্ষেত্রে তিনি যদি বিশুদ্ধ না করে সাধারণ মেয়াদি বীমাপত্র করতেন, সেক্ষেত্রে তিনি বেঁচে থাকলেও পেতেন, তিনি মারা গেলে তার উত্তরাধিকারীরাও পেতেন। এবার 16তে যদি যাই, নিচের কোন পদ্ধতির বীমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা প্রতিষ্ঠান? বীমাগ্রহীতা এবং বীমাকারী উভয়ই বীমা প্রতিষ্ঠান। এর পূর্বে একটি এমসিকিউ আলোচনার সময় আমি দেখিয়েছি, যখন বীমা কোম্পানির ঝুঁকি বেশি হয়ে যায়, ধরো কোম্পানি এ, এই উদাহরণটা তোমাদেরকে একটু আগেও দিয়েছি, এ এবং বি। তাহলে বীমা কোম্পানি যদি এর ঝুঁকি বেশি হয়ে যায়, সে তাকে প্রিমিয়াম প্রদান করবে এবং কিছুটা ঝুঁকিও দিয়ে দিবে। অর্থাৎ এক্ষেত্রে বীমাকারী এবং বীমাগ্রহীতা উভয়ই হচ্ছে কি? বীমা কোম্পানি। বীমা কোম্পানি। তো এটি হচ্ছে পুনর্বীমা। এটার নাম কি? পুনর্বীমা। এটার নাম হচ্ছে পুনর্বীমা। এটির নাম কি? পুনর্বীমা। এরপরে 17তে যদি যাই, আজীবন বীমাপত্র জনপ্রিয়তার কারণ কি? বীমাপত্রের জনপ্রিয়তার কারণ কি? দেখো আজীবনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা এমসিকিউতে যে প্রিমিয়ামের হার কম হয়, তাহলে আজীবন বীমাপত্রের জনপ্রিয়তার কারণগুলো কি? এর প্রিমিয়ামের হার কম হয়, এটা ঠিক আছে। বীমাপত্রের অর্থ পাওয়া সহজ, বোনাস ও বৃত্তির সুবিধা রয়েছে। দেখো আজীবন মেয়াদের ক্ষেত্রে আমরা বোনাস বা বৃত্তির কোনো সুবিধা পাই না, এটা পাই হচ্ছে আমরা মেয়াদি বীমাপত্রে। এটা কি পাই? মেয়াদি বীমাপত্রে। তাহলে 3 নাম্বারটা ভুল, 1 ও 2 হচ্ছে আমাদের কারেক্ট, যেটির অ্যান্সার হবে ক। অ্যান্সার হবে কি? ক। 18তে যদি যাই, নিচের বীমার দৃষ্টিকোণ থেকে কোন ব্যক্তি কমপক্ষে কত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত হিসেবে ধরা হয়? তাহলে বীমার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কত বছর নিখোঁজ থাকে তাকে আমরা মৃত হিসেবে ধরবো। এক্ষেত্রে আইনে বলা আছে যে 7 বছর যদি কোনো ব্যক্তির খোঁজ না পাওয়া যায় তাহলে তাকে মৃত হিসেবে ধরতে হবে। তাহলে বীমার ক্ষেত্রে কমপক্ষে কত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত হিসেবে ধরা হবে? সেটি হচ্ছে 7 বছর। সেটি হচ্ছে কত বছর? 7 বছর।
19-এ যদি যাই, দ্বৈত বিমার মুখ্য উদ্দেশ্য কোনটি? দ্বৈত বিমার মুখ্য উদ্দেশ্য কোনটি? বিমাযোগ্য স্বার্থ সুরক্ষা, বিমাযোগ্য স্বার্থ সুরক্ষা, মুনাফা বাড়ানো, ঝুঁকি কমানো, গ্রাহক সন্তুষ্টি অর্জন। তাহলে দ্বৈত বিমা কেন করা হয়? দ্বৈত বিমা অর্থাৎ একটি বিষয়ের উপর একটি বিষয়কে একাধিক কোম্পানির কাছে, একটি বিষয়কে একাধিক কোম্পানির কাছে, একাধিক বিমা কোম্পানির কাছে, একাধিক বিমা কোম্পানির কাছে, একাধিক বিমা কোম্পানির কাছে যদি আমরা বিমা করি সেটিকে আমরা বলি দ্বৈত বিমা। সেটিকে আমরা কি করি? সেটিকে আমরা বলি দ্বৈত বিমা। তো এই যে দ্বৈত বিমা কেন করা হয়? তোমার ঝুঁকি কমানোর জন্য। অনেক সময় একটা কোম্পানির কাছে তুমি এত বড় অ্যাসেট, ধরো বড় বড় শিপ, এক্ষেত্রে তুমি কি করতে পারবে না, একটা বিমা কোম্পানির কাছে তুমি কি দিতে পারবে না, ইন্স্যুরেন্স করতে পারবে না, বা একটা কোম্পানি বহন করতে পারবে না। তখন আমাদের দ্বৈত বিমার শরণাপন্ন হতে হয়, এবং এটার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো। এটার উদ্দেশ্য কি? ঝুঁকি কমানো। এটার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো। এরপরে 20-এ যদি যাই, পুনর্বিমা কেন করা হয়? পুনর্বিমা কেন করা হয়? দেখো, একাধিকবার ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য, বিমা চুক্তিতে ভুল থাকলে, শর্ত পূরণ হলে, বিমাকারীর ঝুঁকি বন্টনের জন্য। তাহলে বিমাকারী হচ্ছে বিমা কোম্পানি, এবং বিমা কোম্পানি তার নিজের যখন বেশি ঝুঁকি হয়ে যায় তখন কি করে? তখন হচ্ছে অন্য একটা কোম্পানির কাছে তার কিছুটা ঝুঁকি প্রদান করে দেয় প্রিমিয়ামের বিনিময়ে। তো এটাকে আমরা বলি বিমাকারীর ঝুঁকি বন্টন। তো পুনর্বিমা মূলত করা হয় বিমাকারীর ঝুঁকি বন্টনের জন্য, বা বিমা কোম্পানির ঝুঁকি বন্টনের জন্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই 20টি এমসিকিউ কিন্তু বোর্ড এমসিকিউ। তোমাদের এই 20টি এমসিকিউ তোমরা ভালোভাবে বুঝেছো, এবং ক্লাসে যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলোও বুঝেছো। এখন আমরা আমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট সৃজনশীল আলোচনা করব, যেটির মাধ্যমে মূলত আমরা সৃজনশীল কিভাবে অ্যান্সার করলে আমরা সর্বোচ্চ মার্কস অ্যাচিভ করতে পারবো সেই বিষয়টি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের যে সৃজনশীল রয়েছে এই অধ্যায়ের সেটি আলোচনা শুরু করি। তো সৃজনশীল, আমি যে সৃজনশীলটি তোমাদের জন্য রেখেছি, সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই বলবো ক এবং খ, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সমাধান প্রথমেই করে নিতে। তবে একটি বিষয় খেয়াল রাখবা, যখন আমরা সিকিউ করি তখন 60টি সৃজনশীল যখন থাকে তখন আমাদেরকে বাছাই করে নিতে হয়। তখন আমাদেরকে প্রথমেই একটু আইডেন্টিফাই করে নিতে হয় যে উদ্দীপক কোনটা কোনটা তুমি পারবা, বা কোন কোন প্রশ্নগুলো পাবা, সেগুলো একটু প্রথমে 1-5 মিনিট সময় ব্যয় করে দেখে নিবা যে তুমি কোনটা কোনটা অ্যান্সার করবা। এরপর যখন অ্যান্সার শুরু করবা তখন সৃজনশীলের ক্ষেত্রে অবশ্যই ক খ উদ্দীপক তখন আর তোমার পড়ার প্রয়োজন নেই। তখন প্রথমে ক খ, যেহেতু আগেই তুমি সিলেক্ট করে নিয়েছো যে এই সৃজনশীলটা তুমি করতে পারবা, তো তখন আমরা শুরুতেই উদ্দীপকের পূর্বে আমরা ক এবং খ করে ফেলবো সমাধান। তাহলে বলছে পুনর্বিমা কি? দেখো, পুনর্বিমার আলোচনা আমরা এমসিকিউতে করেছি। বিমা সম্পর্কে মৌলিক ধারণার যে চ্যাপ্টারটি রয়েছে এর পূর্বের চ্যাপ্টার, সেটিও তোমরা কিন্তু আমাদের ইউটিউবে পেয়ে যাচ্ছ। তো সেই ক্লাসেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখনও দেখো পুনর্বিমা মানে কি সেটি জানতে চেয়েছে, বা পুনর্বিমার সংজ্ঞা চেয়েছে। তাহলে কোনো বিমা কোম্পানি যখন নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে অন্য কোম্পানির কাছে বিমা করে সেটিকে আমরা মূলত পুনর্বিমা বলি। তো এটার সমাধান কি আছে দেখি আমরা। তো আমাদের এখানে সংজ্ঞাতে বলছে বিমাকারী বিমাকৃত ঝুঁকি একা বহন না করে অন্য কোনো বিমা প্রতিষ্ঠানের সাথে, বিমাকৃত ঝুঁকি একা বহন না করে বিমাকারী হচ্ছে বিমা কোম্পানি, অন্য কোনো বিমা প্রতিষ্ঠানের সাথে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে পুনরায় চুক্তি করলে তাকে আমরা পুনর্বিমা বলি। তো আমি যেটা তোমাদেরকে সংজ্ঞায় বললাম সেটাও তোমরা বলতে পারো, বা হচ্ছে এই কথাটাও বলতে পারো, দুইটাই সহজ কথা। আমরা খতে যাই অনুধাবনমূলক প্রশ্নে। দ্বৈত বিমা কিভাবে করা হয়? দ্বৈত বিমা কিভাবে করা হয়? দ্বৈত বিমার ক্ষেত্রে কি বলেছি আমরা, যখন একটি অ্যাসেট বা একটি বিষয়, বিমার একটি বিষয়বস্তু একাধিক কোম্পানির কাছে আমরা যখন বিমা করি তখন সেটাকে আমরা দ্বৈত বিমা বলি। তো এই দ্বৈত বিমাটাকে আমরা কিভাবে অনুধাবনমূলকে লিখতে পারি? বলছে কোনো বিমা গ্রহীতা যখন একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে পৃথক পৃথক বিমা চুক্তি করে তাকে আমরা দ্বৈত বিমা বলি। এখন এই দ্বৈত বিমার ব্যাখ্যা দিতে হবে। প্রথমে এক লাইন লিখলা, তারপরে তুমি 1 মার্কস পেয়ে গেলা। এরপরে তোমাকে এটা যদি একটু গুছিয়ে ব্যাখ্যা লিখতে পারো, একটু ব্যাখ্যায় যদি কনভার্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি আর 1 মার্কস পেয়ে যাবা। তো সাধারণত বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বেশি হলে একক বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করা ক্ষেত্র বিশেষে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। সেক্ষেত্রে বিমা গ্রহীতা 2 বা ততোধিক বিমা প্রতিষ্ঠানের আশ্রয় নেয়। একক প্রতিষ্ঠানের কাছে বিমা না করে একাধিক প্রতিষ্ঠানের কাছে বিমাকৃত সম্পত্তির ঝুঁকি ভাগ করে বিমা করা হয় বিধায় একে দ্বৈত বিমা বলা হয়। এরপরে আমরা গতে যদি যাই, গতে যাওয়ার পূর্বে প্রয়োগে যাওয়ার পূর্বে আমাদেরকে উদ্দীপক পড়তে হবে। বলছে জনাব মামুন 10 বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমা চুক্তি অনুযায়ী 10 বছর মেয়াদের জন্য। বিমা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি মারা যান তাহলে তার পরিবার বিমা দাবি পাবেন, অথবা মেয়াদ শেষে তিনি নিজে পাবেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি মারা গেলে তার উত্তরাধিকারী পাবেন, এবং মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং তিনি যদি জীবিত থাকেন তিনিও পাবেন। তো এটা একটা শর্ত গেল। মেয়াদ শেষে বিমা দাবি উত্থাপন করলে বিমা প্রতিষ্ঠান জানতে পারে তার বয়স 45 হলেও তিনি বিমাপত্রে 40 উল্লেখ করেছেন।
অর্থাৎ তিনি একটি অসত্য তথ্য দিয়েছেন, এখন বলছে জনাব মামুন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন। দেখো এখানে আমি এর যে বৈশিষ্ট্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি মারা যান তাহলে তার উত্তরাধিকারী পাবেন এবং তিনি না মারা গেলে তিনি নিজেই পাবেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন ধরনের বিমাপত্র খুলেছেন। আমরা যদি একটু বলার চেষ্টা করি তাহলে আমরা কি বলতে পারি, তিনি হচ্ছে একটি সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র খুলেছেন। কোন ধরনের জীবন বিমাপত্র খুলেছেন? সাধারণ মেয়াদি। তো এটা যদি তুমি যখন বলবা তখনই কিন্তু তুমি 1 মার্কস পেয়ে যাচ্ছ। এরপর আমরা এই সাধারণ মেয়াদির ব্যাখ্যা লিখবো এবং তারপরে উদ্দীপকের সাথে অ্যালাইন করার চেষ্টা করব। তো আমরা একটি নমুনা উত্তর যদি দেখি, বলছে জনাব মামুন সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। তার মানে এইটা লেখার মানে তুমি 1 পেয়েছো, অর্থাৎ তুমি আইডেন্টিফাই করতে পেরেছো। এখন এই সাধারণ মেয়াদি জীবন বিমার ক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা দিতে হবে অনুধাবনের মতো করে। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মনোনীত ব্যক্তির বিমাপত্রের অর্থ দেওয়া হয়, তবে উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু না হলে বিমা গ্রহীতা অর্থ পায়। সাধারণত এই ধরনের বিমাপত্র বিনিয়োগ ও প্রতিরক্ষার কাজ করে। তো এই লাইনটা যখন লিখবা তুমি তখন আরো 1 পাবা, তাহলে এই দুইটা মিলে তোমার 2 হলো। এবং আরেক 1 পেতে গেলে তোমাকে উদ্দীপকের সাথে অ্যালাইন করে দেখাতে হবে যে এটা আসলে সাধারণ মেয়াদি বিমাপত্র। তো উদ্দীপকে জনাব মামুন 10 বছরের জন্য বিমা চুক্তি ক্রয় করে এবং 10 বছরের পর তিনি মারা গেলে তার পরিবার এই বিমার অর্থ পাবে, আর যদি তিনি বেঁচে থাকে তাহলে তিনি নিজেই অর্থ পাবেন। সুতরাং তার বিমাপত্রটি সাধারণ মেয়াদি বিমাপত্রের মতো একই সাথে বিনিয়োগ ও প্রতিরক্ষার সুবিধা দিচ্ছে। তাই বলা যায় জনাব মামুন গৃহীত বিমাপত্রটি হলো সাধারণ মেয়াদি বিমাপত্র। যখন এই অ্যালাইনটা তুমি করতে পারবা উদ্দীপকের সাথে বা প্রয়োগটা তুমি যখন করতে পারবা তখন আরো 1 পাবা। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার লেখার সিস্টেম। আমরা ঘতে যদি যাই, ঘতে কি বলছে দেখো, জনাব মামুন বিমা দাবি পাওয়ার যোগ্য কি, বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো। তো আমরা বিমা সম্পর্কে যখন মৌলিক ধারণা পড়েছি তখন বিমা সম্পর্কিত নীতি পেয়েছি। কি পেয়েছি? বিমা সম্পর্কিত নীতি পেয়েছি। তো সেই নীতিতে একটা নীতি ছিল চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। কোন নীতি? চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। তো এই চূড়ান্ত সৎবিশ্বাসের নীতির মূল কথাই ছিল যে বিমা গ্রহীতা এবং বিমাকারীকে বিমা চুক্তিতে সকল সত্য তথ্য উপস্থাপন করতে হবে। চুক্তির তথ্যগুলো হতে হবে একেবারে নির্ভুল এবং সঠিক। তো এখানে দেখো একটা তথ্য বলা হচ্ছে যে তার বয়স 45 হলেও তিনি কি করেছে? মিথ্যা বলে 40 উল্লেখ করেছেন। তো এজন্য কি হবে? তিনি চূড়ান্ত সৎবিশ্বাসের যে নীতিটা রয়েছে তিনি কিন্তু সেটা ভঙ্গ করেছে। এখন তিনি কি বিমা দাবি পাওয়ার যোগ্য? যেহেতু তিনি চূড়ান্ত সৎবিশ্বাসের নীতিটি ভঙ্গ করেছেন তাহলে তিনি কি বিমা দাবি পাওয়ার যোগ্য নয়। তো প্রথম কথাই আমাদের লিখতে হবে, দেখো কিভাবে লিখতে পারি আমরা, পরম সৎবিশ্বাস বা চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি অনুযায়ী জনাব মামুন বিমা দাবি পাওয়ার যোগ্য নয়। এরপরে তোমাকে দেখাতে হবে চূড়ান্ত সৎবিশ্বাসের নীতির ব্যাখ্যা দেখাতে হবে, তারপরে উদ্দীপকের সাথে অ্যালাইন করতে হবে কেন তিনি ভঙ্গ করেছেন, যে তিনি 45 হলেও তিনি কি করেছেন? 40 উল্লেখ করেছেন। এবং সর্বশেষ তোমাকে উচ্চতর দক্ষতার আলোকে একটু বিশ্লেষণ করে দেখাতে হবে যে এক্ষেত্রে জনাব মামুন বিমা প্রতিষ্ঠানের কাছে তার বয়স সম্পর্কে তথ্য গোপন করেছেন। বিমা চুক্তি করার সময় বিমার বিষয়বস্তু সম্পর্কে সব তথ্য সঠিকভাবে দেওয়া বিমা গ্রহীতার কর্তব্য। এই নীতিকে সৎবিশ্বাসের নীতি বলা হয়, কিন্তু বয়স সম্পর্কে সঠিক তথ্য না দিয়ে জনাব মামুন এই নীতি ভঙ্গ করেছেন বা লঙ্ঘন করেছেন, ফলে তার চুক্তিটি বাতিল হয়ে গেছে। তাই বলা যায় সৎবিশ্বাসের নীতি অনুযায়ী সঠিক তথ্য গোপন করায় জনাব মামুন বিমা দাবি পাওয়ার যোগ্য নয়। এভাবে লিখলেই কিন্তু আমরা একটা সৃজনশীল বা সিকিউ প্রশ্নে পূর্ণ মার্কস কিন্তু আমরা ক্যারি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায়ের টপিকগুলো খুবই ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই অধ্যায়ের যে এমসিকিউগুলো আমি বুঝিয়েছি সেভাবে তোমরা যদি একটু পড়ো, তোমাদের বোর্ড বই থেকে আরও কিছু এমসিকিউ যদি প্র্যাকটিস করো এবং একটি সৃজনশীল আমি দেখিয়ে দিলাম, তোমরা যদি আরও কয়েকটি সৃজনশীল দেখো, কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখো এই অধ্যায় থেকে, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও এই চ্যাপ্টার বা এই ক্লাসটি করতে যে কোনো সমস্যায় পড়লে, কোনো কনফিউশনে থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা কিন্তু সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। তোমাদের এইচএসসি 26 খুবই সন্নিকটে, হাতে 2 মাস সময় রয়েছে। কিভাবে প্ল্যান করলে আমরা ভালোভাবে পড়তে পারবো সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে তোমার কাছে স্কুল অফ এক্সেলেন্স কিন্তু তোমাদেরকে পুরো সময় অনুযায়ী ক্রমে দিয়ে যাচ্ছে। তো তোমরা সেই বিষয়গুলো ফলো করবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।